দাঙ্গাবাজদের ধান্দাবাজতে ঠকানো যায় না। আমডাঙ্গায় একগুচ্ছ দাবি নিয়ে বিডিও অফিসের ডেপুটেশন কর্মসূচিতে এসে তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ সিপিআইএম নেতা শতরূপ ঘোষের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, কাকলি ঘোষ, দস্তিদার সহ একাধিক তৃণমূল নেতাকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ শতরূপ ঘোষের। রাজ্য সরকারের বোর্ড রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হন শতরূপ। তিনি আর কি বললেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। ঋতব্রত তৃণমূল মানে বিজেপি, তো আপনারা দেখতেই পাচ্ছেন বিধানসভা থেকে ওয়াকআউট করছে, আর রাত্রিবেলা একটা বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর সঙ্গে এয়ারপোর্টের ধারে হোটেলে চুপি চুপি দেখা করছে। জীবনে শুনেছেন কোনোদিন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা লুকিয়ে লুকিয়ে হোটেলে দেখা করে? জীবনে শুনেছেন? তার কি বলবে লোকে? দেখুন, পশ্চিমবাংলার বিধানসভার ভেতর 6 জন বিরোধী এমএলএ আছে, সোজা কথা বলছি, বাকি সবাই বিজেপির এমএলএ। মোস্তাফিজুর রহমান, আমাদের নওশাদ সিদ্দিকী, ওদিকে 2 জন রয়েছে কংগ্রেস থেকে, এই 4 জন। আর হুমায়ুন কবিরের একটা দল ছেড়ে দিতে হয়েছে, একটা রেজিনগর তো খালি করে দিতে হয়েছে। হুমায়ুন কবির যা ভাষণ দিচ্ছে, 2 দিন পরে হয়তো ও জেলে ঢুকে যাবে, সুতরাং ওই দুটো ছেড়েই দিলাম। সেই অর্থ দেখতে গেলে আমাদের 2 জন আর কংগ্রেসের 2 জন, 4 জন বিরোধী পক্ষের এমএলএ রয়েছে, বাকি সমস্ত বিজেপির হাতে আছে অথবা জেলে রয়েছে। সুতরাং এবার যা লড়াই বিধানসভার বাইরে লড়তে হবে, এবং সেই লড়াই মাধ্যমে নতুন বিধানসভা তৈরি করতে হবে আগামী দিনে পশ্চিমবাংলায়। কি মনে হয় এই যে নতুন সরকারের যে বুলডোজার রাজ চলছে, তা মনে হয় গণতন্ত্রের পক্ষে ভালো? দেখুন, এই বুলডোজার রাজ ওরা চালাতে গিয়ে উত্তরপ্রদেশে 172টা সিট জিতেছিল, এবার লোকসভায় 35টা নেমে এসছে। শেষ পর্যন্ত বুলডোজার শেষ কথা বলবে না, মানুষ শেষ কথা বলবে। আমরা সেই দিকে তাকিয়ে আছি, আমরা সেই লড়াই করছি। কিন্তু এইটুকু বলছি, বুলডোজারকে ঠেকানোর জন্য 2 জন 5 জন মিলে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়ালে হবে না, লাখে লাখে মানুষকে তার সামনে দাঁড়াতে হবে। তার জন্য আমরা সিপিআইএম এর বাইরেও সত্যিকারের বিজেপি বিরোধী সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি। আপনাদেরকে অনেক কিছু বুঝিয়েছিল, তৃণমূল প্রকৃত বিজেপি বিরোধী, মমতা প্রকৃত বিজেপি বিরোধী, ও প্রকৃত বিজেপি বিরোধী, এই সায়নী ঘোষ, এদের সব অনেক ঘোষণা আপনারা শুনেছিলেন, এই কাকলি ঘোষ দস্তিদার, এদের অনেক বড় বড় কথা আপনারা শুনেছিলেন। এখন দেখতে পাচ্ছেন এদের চরিত্র, সব কটা হচ্ছে বিজেপির দালাল, সব কটা বিজেপির পায়ে গিয়ে ডাইভ দিয়েছে। আর এটা আমরা চিরকাল বলে এসেছিলাম, দাঙ্গাবাজদের কখনো ধান্দাবাজ দিয়ে ঠেকানো যায় না। যারা দাঙ্গাবাজ তাদেরকে ঠেকাতে হবে, সৎ রাজনৈতিক কর্মীরা পারবে সেটাকে ঠেকাতে। যারা চুরি করেছে, কোটি কোটি টাকা দুর্নীতির উপর বসে আছে, মাথায় একটা টোকা মারলে যারা জেলে ঢুকে যাবে, তাদের ক্ষমতা নেই বিজেপির বিরুদ্ধে লড়াই করার। আমরা চিরকাল বলে এসেছিলাম, তাই ওরা দুর্বল, ওদের পক্ষে এটা সম্ভব না। একমাত্র আমরা পারি এই লড়াইটা বুক চিতিয়ে লড়তে। আমরা সিপিআইএম এর বাইরেও সমস্ত মানুষকে বলছি, লড়াই আমাদের পাশে দাঁড়ান, একসঙ্গে বুলডোজারের সামনে দাঁড়ালে ওই বুলডোজার হারবে, আমরা জিতবো। ট্রাইব্যুনালে এমন অনেকের নাম গেছে, অনেক বিদেশি যারা টাকার জোরে হয়তো স্বদেশী হয়ে যেতে পারে, এবং ডকুমেন্টস এর অভাবে অনেক গরিব। দেখুন, আমাদের পরিষ্কার বক্তব্য আছে, এখন সরকার থেকে এত রকম কথা শুনছি, কোথাও কিছু হলে, যদি কোথাও ভাঙচুর হয়, কিছু হয়, তাহলে নাকি সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ নেওয়া হবে, প্রতিবাদীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ নেওয়া হবে। আমরা বলছি, যে মানুষের নাম বাদ গেল এসআইআর এ, যদি তার নাম ট্রাইব্যুনালের মাধ্যমে ফিরে আসে, তার মানে প্রমাণিত যে তার নামটা অন্যায়ভাবে বাদ গেছিল। তাহলে এই যে তার নাম বাদ গেল, তিনি একটা ভোট দিতে পারলেন না, তার হয়তো সরকারি প্রকল্প থেকে নাম কাটা গেল, তাকে লোকে বাংলাদেশি পাকিস্তানি বললো, তাকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর হুমকি দিল, এই সব কিছু, তার এই যে হেনস্থাটা হলো, তাহলে তার ক্ষতিপূরণ ইলেকশন কমিশনারের মাইনে কেটে কেন সেই ক্ষতিপূরণ আদায় করা হবে না? এই দাবি নিয়ে, এই প্রশ্ন নিয়ে আমরা সুপ্রিম কোর্টেও যাব আগামী দিনে। যে সৎ ভারতীয় নাগরিক, যারা ন্যায্য ভারতীয়, বৈধ ভারতীয় ভোটার, তাদের নাম যে এসআইআর এ কাটা গেছিল, সেই নামগুলো ট্রাইব্যুনালে ফিরে আসছে। এর জবাবদিহি এবং এর ক্ষতিপূরণ ইলেকশন কমিশনারের মাইনে কেটে এই ক্ষতিপূরণ আদায় করে এই মানুষগুলোকে দিতে হবে। এই দাবি নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাবো। যাদের ট্রাইব্যুনালের নাম আছে, তাদের মধ্যে ইতিমধ্যে তাদের দেখার জন্য একেবারে বিচারপতি নিয়োগ করা হয়েছিল, এবং তিনি পদ ছেড়েছিলেন, অন্য বিচারপতি নিয়োগ করা হয়েছে। প্রায় 27 লক্ষের মধ্যে 137টা সলভ হয়েছে, বাকিদের কি এভাবে কতদিন ঝুলে থাকতে পারে? দেখুন, আমরা পরিষ্কার বলছি যে আমরা এইবারই ভোটের আগে আমরা বলেছিলাম যে এত লক্ষ মানুষের নাম ভোটার তালিকার বাইরে রেখে ন্যায্য ভোট হতে পারে না। 27 লক্ষ বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হয়েছে, তারা একটা ভোট দিতে পারেননি, যা কিনা অন্যায়। যেন আর একটা ভোট দেওয়ার অধিকার থেকেও তারা যেন বঞ্চিত না হন, তার দায়িত্ব সুপ্রিম কোর্টকে নিতে হবে, ইলেকশন কমিশনকে নিতে হবে। যে 3টে জায়গায় আমাদের আসন্ন উপনির্বাচন, নন্দীগ্রামে, বসিরহাটে লোকসভায় এবং রেজিনগরে, এই 3টে জায়গার যারা অ্যাপিলে এখন রয়েছেন, অবিলম্বে তাদেরগুলো চলো, যাদের এখন অ্যাপিলে রয়েছে এই 3টে জায়গায়, অবিলম্বে আগে সেই অ্যাপিলগুলোর মীমাংসা করে তাদেরকে ফেরাতে হবে, যাতে আর একটা ভোট থেকেও তারা বঞ্চিত না হন। এবং সামনের পঞ্চায়েত এবং পুরসভা ভোটের আগে পশ্চিমবাংলার এই অ্যাপিলগুলোর মীমাংসা করতে হবে। নতুন সরকারের নিয়ম এসে যে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা,
যারা ট্রাইব্যুনালে রয়েছে তাদের আলাদা করে অ্যাপিলে দেখো, এটা খালি অন্নপূর্ণা ভান্ডারের প্রশ্ন না, যে কোনো সরকারি প্রকল্প থেকেই নাম কেটে যাওয়ার সম্ভাবনা আছে যদি আমার নাম ভোটার তালিকায় না থাকে। এই কারণেই আমরা বলছি অন্যায়ভাবে যারা এই প্রকল্পগুলো থেকে বঞ্চিত হচ্ছেন তাদের ক্ষতিপূরণ ইলেকশন কমিশনারের মাইনে কেটে দিতে হবে। শেষ প্রশ্ন, যারা একেবারে সাধারণ অনেক মানুষ আছে যাদের নাম বাদ গিয়েছে, তারা একেবারে রেশন বা অন্নপূর্ণা টাকা পাবে না বলে মনে করছে। আমি বললাম, ওটাই তো বললাম, একই তো প্রশ্ন তাদের করছেন। আমি তো উদ্দেশ্যে কি বললাম তাদের উদ্দেশ্যে আমাদের বলার কিছু নেই, তাদের তো দোষ না এটা। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমরা লড়াই করছি, লড়াইয়ে থাকুন, এই প্রতিটা নামকে আমরা ফেরাবো এবং এই যে ক্ষতিটা আপনাদের হলো তার ক্ষতিপূরণ যাতে আদায় করে আনা যায় সেই দাবি নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাবো। এই লড়াই আপনাদের পাশে যাই। আমরা মমতা ব্যানার্জির মতো ওই গোয়াজিউলাইকে উকিল সেজে নাটক করার জন্য সুপ্রিম কোর্টে যাই না। আমরা সত্যি